আচ্ছা, টুডে উইল স্টার্ট ফ্রম সেকশন সি। এ বি আমাদের হয়েছিল। এ তে আমরা মডার্নিটি পড়েছি, বি তে আমরা পড়লাম স্কোপ অ্যান্ড কম্প্যারিজন। সেইখানে আমাদের ইমাজিনেশনও পড়ে গেছিল, ঠিক আছে, কারণ স্কোপটা কোথাও না কোথাও ইমাজিনেশনের মধ্যে রিফ্লেক্টেড হয়। আজকে আমরা পড়বো সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। এবার বেসিক্যালি আমরা দেখবো যে কমন সেন্স ইজ রিলেটেড টু ইমাজিনেশন, এবং কমন সেন্সের একটা পার্টের মধ্যে ইমাজিনেশন পড়ছে। কি কি পয়েন্ট, মানে কোশ্চেন কি কি এসেছিল এখান থেকে দেখছি। 16 আর 18-তে 10 নম্বরের প্রশ্ন এসেছিল। ইজ সোশিওলজি কমন সেন্স, গিভ রিজনস ইন সাপোর্ট অফ ইউর আর্গুমেন্ট। মানে বোঝাই যাচ্ছে যে স্পষ্টত ডিফারেন্সেস জিজ্ঞাসা করছে। দ্য ফোকাল পয়েন্ট অফ সোশিওলজি রেস্টস অন ইন্টারাকশন, হাউ ডু ইউ ডিস্টিংগুইশ ইট ফ্রম কমন সেন্স। মানে আবার সেই পার্থক্যটাই জিজ্ঞাসা করছে। ওকে, ওকে। এবার তাহলে আমরা সেকশন সি তে যদি যাই, তার মানে ডিরেক্ট কমন সেন্সে যাচ্ছি। আমার ভিডিওটা অফ হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। ইমাজিনেশনে কোনো সমস্যা পেয়েছিলে? না। ঠিক আছে, এবার আমরা কমন সেন্সে আসি। এবার কমন সেন্সে যখন ঢুকবো, ফার্স্টেই আমরা কমন সেন্সের একটা বেসিক্যালি একটা ডেফিনেশন পাবো। দেখো কমন সেন্স কি আমরা সবাই জানলেও কমন সেন্সের কিন্তু ডেফিনেশন আমরা কেউ কখনো কোথাও পড়িনি বা দেখিনি, ঠিক আছে? তো এখানে সেরকম একটা আমরা ডেফিনেশন পাবো যেটা আমরা আগে কখনো দেখিনি। কি জিনিস? কমন সেন্স ইজ রিচ yet disorganized, non-systematic, often inarticulate and ineffable knowledge। মানে রিচ, কোন অর্থে রিচ? যত মানুষ তত কমন সেন্স, এই অর্থে রিচ। বাট ডিসঅর্গানাইজড অলসো, মানে অর্গানাইজড ওয়েতে তো অবশ্যই কমন সেন্স থাকে না। অর্গানাইজড ওয়েতে কি থাকে? অর্গানাইজড ওয়েতে নলেজ থাকে, প্রুভেন ফ্যাক্ট থাকে, অর্গানাইজড ওয়েতে সাইন্টিফিক ডেটা, ইনফরমেশন থাকে। বাট কমন সেন্স যেটা কিনা মানুষের মধ্যেকার এবং যেটা কিনা সাবজেক্টিভ ইন নেচার, ইট ইজ নট পসিবল যে তারা অর্গানাইজড হবে। সো কমন সেন্স ইজ বেসিক্যালি রিচ বাট ডিসঅর্গানাইজড, নট সিস্টেমেটিক অর নন সিস্টেমেটিক। অবশ্যই এটা শৃঙ্খলাবদ্ধভাবে আসে না। কেন? তার কারণ, আচ্ছা, এই কমন সেন্স কিন্তু সেই কমন সেন্সই যেই কমন সেন্সের না কথা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এবং আমরা বলি তোর তো কোনো কমন সেন্স নেই, ঠিক আছে? এটা কিন্তু সেই কমন সেন্সই, মানে এমন না যে এটা অন্য কোনো কমন সেন্স। ওকে। অফেন ইনআর্টিকুলেট অ্যান্ড ইনএফেবল নলেজ। ইনআর্টিকুলেট অ্যান্ড ইনএফেবল মানে বোঝায় যেটাকে আমরা লিখে বা স্পষ্ট ভাষায় বোঝাতে পারি না, ঠিক আছে? যে আমরা আর্টিকুলেশনটাও ঠিকভাবে করতে পারি না এবং সঠিকভাবে প্রকাশও করতে পারি না। সো দ্যাট ইজ কমন সেন্স। থিঙ্কিং সোশিওলজিক্যালি ইজ অলসো ডিস্টিংগুইশড বাই ইটস রিলেশনশিপ উইথ সো কল্ড কমন সেন্স। অর্থাৎ আমরা যদি বলি যে উই ওয়ান্ট টু থিঙ্ক সোশিওলজিক্যালি, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু make a difference between from common sense. We have to make a difference between from common sense. কিভাবে তাহলে আমরা আমাদের এই থিঙ্কিংটাকে কমন সেন্সের থেকে দূরে করতে পারি? ওকে, এইটা কিন্তু আমরা ইমাজিনেশনে শিখেছি, তাই তো? আমরা কিভাবে আমাদের থিঙ্কিংটাকে কমন সেন্সের থেকে দূরে করবো, এটা আমরা ইমাজিনেশনে অলরেডি শিখেছি। Perhaps more than other branches of scholarship, sociology finds its relation with common sense informed by issues that are important for its standing and practice. যতগুলো বিজ্ঞান আছে, যতগুলো সায়েন্স আছে, বা যতগুলো সাবজেক্ট আছে, সবার সাথে সোশিওলজি রিলেশন কোথাও না কোথাও বেশি। কেন বেশি? কমন সেন্সের সাথে সোশিওলজির রিলেশন বেশি হওয়ার কোনো একটা কারণ দিতে পারবে? সোশ্যোলজির সাথে আরেকবার বলুন। সোশিওলজির সাথে কমন সেন্সের রিলেশনটা অন্যান্য সাবজেক্টের থেকে অনেক বেশি। মানে ফর এক্সাম্পল ফিজিক্সের সাথে কমন সেন্সের কোনো রকম কোনো সম্পর্ক নেই, বা কমন সেন্সের সাথে জিওগ্রাফির কোনো রকম কোনো সম্পর্ক নেই, বাট কমন সেন্সের সাথে সোশিওলজির সম্পর্ক আছে। কেন? কিভাবে? কেননা এটা যেহেতু সোশিওলজি, তো সোশ্যাল ইস্যু আছে, আর তার সোশ্যাল ইস্যুটা বেসড অন প্র্যাকটিক্যাল নলেজ এবং লজিক্যাল ভ্যালু। হ্যাঁ, মানে আমরা বলতে পারি যে হিউম্যান হিউম্যান হচ্ছে সোশ্যাল বিং। হুম। হিউম্যানদেরই সেন্স থাকে, সেটাকে আমরা বলি কমন সেন্স। আর এই
হিউম্যানরা কোথায় থাকে? সোসাইটিতে থাকে। আর এই স্টাডি অফ সোসাইটি ইজ নোন অ্যাজ সোশিওলজি। দ্যাটস ওয়াই কমন সেন্স অ্যান্ড সোশিওলজি ইজ রিলেটেড টু ইচ আদার। বোঝা গেল কি হুম বললাম? হুম হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ তার মানে সোশিওলজির সাথে এই সম্পর্কটা কমন সেন্সের সবচেয়ে বেশি। অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু অনেকটা, মানে অন্যান্য সাবজেক্টের দরকার পড়ে না, অন্যান্য সাবজেক্টের দরকার পড়ে না কমন সেন্সের সাথে নিজের পার্থক্যটা দেখানোর প্রয়োজন নেই। তুমি কোনো বইতে আজ পর্যন্ত পড়োনি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিটি অ্যান্ড কমন সেন্স, বাট হিয়ার we have to read, we have to study the difference or the relation between sociology and common sense. Why? Because the subject matter, the terminologies, topics, concepts, social phenomena, problems are overlapping in nature, related to each other, যেগুলো কমন সেন্সের মধ্যেও পড়ে, সোশিওলজির মধ্যেও পড়ে। ওকে, ফর দিস রিজনস, ওকে সরি, এত অব্দি আমাদের হলো। There are few sociological equivalents of such clean and unused phenomena which have not been endowed with meaning before the sociologists appear with their questionnaires, fill up their notebooks, or examine relative documents. For example, sociologists কোনো একটা social phenomena কে study করতে চায়। তারা সেখানে পৌঁছানোর আগেই দেখবে যে সেই স্পেসিফিক সোশ্যাল ফিনোমেনাটাকে কেন্দ্র করে মানুষের কমন সেন্সিক্যাল নলেজ অলরেডি জেনারেট করে গেছে। ফর এক্সাম্পল, ধরো আমি বলছি সমুদ্রের জল হঠাৎ মিষ্টি হয়ে গেছে, বা গণেশ দুধ খাচ্ছে, পাথর মানে শিবলিঙ্গ দুধ খাচ্ছে। এই ধরনের কখনো কোনো কথা শুনেছো তুমি? হ্যাঁ এগুলো কি জিনিস? এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হ্যাঁ আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ঠিক সেরকমই এটা কিন্তু এইগুলো যেমন, বিজ্ঞান সরি, কিন্তু পুরোপুরি ভাবে তো বিজ্ঞান সেটাকে প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, আমি বলতে চাইছি যে মত, যে হুম যদি বিজ্ঞানকে পুরোপুরি ভাবে বিজ্ঞান নিজেই প্রমাণ করতে না পারে তার কোনো ভ্যালিড প্রুফ দিয়ে, তো ধর্ম সেটাকে প্রমাণ করতে পারেনি। ঠিক না আছে, কারণ ধর্ম ধর্ম আমরা জানি রিলিজিয়ন ইজ ফিলোসফি। ঠিক আছে, বিষয়টা কি হয় সোশিওলজির ক্ষেত্রেও ঠিক একই বিষয়, যে কোনো ধরনের একটা সোশ্যাল প্রবলেম বেড়ে চলেছে। ফর এক্সাম্পল রেপ, রেপ বেড়ে চলেছে। জনমানুষে যদি তুমি এটা সার্ভে করো, তুমি কি দেখবে জানো তো, যে অধিকাংশ মানুষ বলবে মেয়েদের শর্ট স্কার্ট পরার জন্য রেপ বেড়ে গেছে। বা হিন্দি সিনেমায় যেই সমস্ত ভাবে মেয়েদেরকে দেখানো হচ্ছে সেই কারণে এই হিন্দি সিনেমার জন্য রেপ বেড়ে গেছে। ঠিক আছে, এই ধরনের নানা রকম কনসেপ্ট দেখানো হয়। এই যে নানাভাবে, এবার সোশিওলজিস্টদের কাজ এটা, রেপ কেন বেড়ে যাচ্ছে, কেন বেড়ে গেছে সেটাকে স্টাডি করবে, সেই সমস্ত মানুষদের উপর গবেষণা করবে। সেটা তো সোশিওলজিস্টদের কাজ, কিন্তু সোশিওলজিস্টরা যাওয়ার আগেই মানুষের একটা কমন সেন্সিক্যাল নলেজ তৈরি হয়ে গেছে। হোয়াট? যে রেপ হয় শর্ট স্কার্টের জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে বলছে যে ওই ফার্স্ট যে বুলেটটা দেখতে পাচ্ছ, যে এমন কোনো ফেনোমেনা নেই যেই ফেনোমেনাটায় সোশিওলজিস্টরা আগে গেছে, অন্যান্য লেম্যানরা পরে গেছে। লেম্যান বলে LAYMAN, সাধারণ মানুষ। এবার লেম্যান গিয়ে তার একটা নিজস্ব কমন সেন্সিক্যাল নলেজ দিয়ে একটা ধারণা তৈরি করে নেয়। তাই সোশিওলজি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরে পৌঁছতে পারে, এবং এটাই স্বাভাবিক। একটা ঘটনা নিয়ে সোশিওলজিস্টরা আলোচনা করবে তার আগেই সেই ঘটনাটা সাধারণ মানুষের মধ্যে দিয়েই তো আসে। তো সেই কারণে কোনো জায়গায় কিন্তু সোশিওলজিস্টরা আগে পৌঁছতে পারে না, যে কোনো বিষয়ে সোশিওলজিক্যাল নলেজ আগে জেনারেট হতে পারে না। ওকে, second bullet, those human actions and interactions that sociologists explore have been given names and considered by the actors themselves, and so are objects of commonsensical knowledge. প্রত্যেকটা টার্ম, যেই টার্মগুলো সোশিওলজিস্টরা আবিষ্কার করে বা কোনো একটা নির্দিষ্ট টার্ম দিচ্ছে সোশিওলজিস্টরা, আসলে কিন্তু প্রত্যেকটা কমন সেন্সিক্যাল নলেজের মাধ্যম দিয়েই আসছে বা কমন সেন্সিক্যাল নলেজের মধ্যেই পড়ে। তখন না তুমি কি বাদ দেবে? রিলিজিয়ান, কালচার, ফ্যামিলি, কিনশিপ, ক্রাইম, লাভ, এমন তো কোনো টার্ম তুমি বাদ দিতে পারবে না যেগুলো কমন সেন্সিক্যাল নলেজের মধ্যে পড়ে না। তার মানে যেই সমস্ত টার্ম গুলো এর মধ্যেও পড়ছে সেগুলো এর মধ্যেও পড়ছে।
Families, organizations, kinship networks, neighborhoods, cities, villages, nations, churches, and any other groupings held together by regular human interaction have already been given meaning and significance by the actors. অর্থাৎ এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো রয়েছে যে তুমি যা নিয়ে আলোচনা করো না কেন প্রত্যেকটা আগে ভাগে প্রত্যেকটা কিন্তু কমন সেন্সিক্যাল নলেজের মধ্যেও পড়ে, কারণ তারা সোসাইটির মধ্যে পড়ে, আর সেগুলো সোশিয়োলজির মধ্যেও পড়ে। তার মানে যেটা আমরা বলেছিলাম ওভারল্যাপিং ইন নেচার। Each sociological terms has already been laden with meanings given by commonsensical knowledge. এইটা কোথাও না কোথাও ওই টার্মটারই আবার রিপিট করা আছে, যে প্রত্যেকটা সোশিয়োলজিক্যাল টার্ম হ্যাজ অলরেডি বিন ল্যাডেন উইথ মিনিংস গিভেন বাই কমনসেন্সিক্যাল নলেজ। এইটা একটু আলাদাভাবে বোঝাবো। যেমন ধরো কালচার মানে বা রিলিজিয়ান মানে সোশিওলজিস্টরা যেই পরিপ্রেক্ষিতে ব্যবহার করবে এটাকে বলা হয় সাধারণত কনসেপচুয়ালাইজেশন। আমরা কিন্তু সাধারণ মানুষরা সেইভাবে ব্যবহার করি না, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি আমি বলি ডোমেস্টিক ভায়োলেন্স, হোয়াট ইজ ডোমেস্টিক ভায়োলেন্স? যদি একজন সোশিওলজিস্ট ডোমেস্টিক ভায়োলেন্স বলে তাহলে সে বোঝাবে যে তার একটা নির্দিষ্ট ডেফিনেশন দেবে, সেটাকে কিভাবে কাউন্টার করতে হয়, সেটা কোথায় হয়, কিভাবে হয়, সে সেগুলো দেখাবে। কিন্তু আমরা যখন সাধারণ মানুষরা ডোমেস্টিক ভায়োলেন্স টার্মটা ইউজ করছি, আমাদের কিন্তু অতটা বোঝাতে হয় না যে ডোমেস্টিক ভায়োলেন্স মানে আমি এক্স্যাক্টলি কি কি বোঝাতে চাইছি এবং কতটা কি বোঝাতে চাইছি, তার মাপটা কি। এই যে তার মানে একটা নির্দিষ্ট টার্মের মানেটাই বদলে যায়, সোশিওলজিস্টরা এক অর্থে ব্যবহার করছে আর কমন সেন্সিক্যাল মানুষরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের অর্থে ব্যবহার করছে। এইগুলোই হচ্ছে বেসিক্যালি সোশিওলজি অ্যান্ড কমন সেন্সের মধ্যে রিলেশন। ফর দিস রিজন সোশিওলজি ইজ ইন্টিমেটলি রিলেটেড টু কমন সেন্স। এইভাবেই আসলে না চাইতেও সোশিওলজি ইজ রিলেটেড টু কমন সেন্স। বোঝা গেল এতটা? হ্যাঁ স্যার। ওকে। Fluid borders between sociological thinking and common sense. This is why drawing a boundary between sociological knowledge proper and the common sense is such an important matter for the identity of sociology as a cohesive body of knowledge. Not surprisingly, sociologists pay much attention to this issue, and we can think of 4 ways in which these differences have been considered. এতটা সম্পর্ক আছে বলেই এটা যেন কোথাও না কোথাও সোশিওলজির একটা এক্সিস্টেন্সের প্রশ্ন, যে এবার তোমাকে পার্থক্যগুলোকে মার্ক করে দিতে হবে, যে সোশিওলজির সাথে কমন সেন্সের থেকে তুমি কোথায় কোথায় আলাদা সেটা এবার সম্পূর্ণরূপে ব্যক্ত করো। যদি ব্যক্ত করতে না পারো তাহলে কমন সেন্স আর সোশিওলজি একই হয়ে যেত। তো বেসিক্যালি সোশিওলজি কমন সেন্সের থেকে নিজেকে 4টি ক্ষেত্রে আলাদা করে, মানে সোশিওলজির মধ্যে এমন 4টি জিনিস আছে যেটা কমন সেন্স চাইলেও ব্যবহার করতে পারবে না। ফার্স্ট, রেসপন্সিবল স্পিচ। আমরা সাধারণত যা কিছু একটা বলে দিই, যা মাথায় আসে সবটা বলে দিই। কেন? আরে আমার কমন সেন্স থেকে মনে হলো তাই বলে দিলাম। বা আমরা অন্যকে প্রেশার দিই, আরে কমন সেন্স থেকে কিছু একটা বলে দে না, ওরকমই কিছু একটা হবে। অর্থাৎ যে কোনো বিষয়, যে কোনো সেন্সিটিভ ইস্যু, এমন কোনো ঘটনা যে বিষয়ে আমি জানি না, আমরা কিন্তু আন্দাজে কিছু একটা বলে দিই এবং সেটা যথেষ্ট কনফিডেন্স নিয়ে বলি। কিন্তু সোশিওলজি এরকমটা করে না। সোশিওলজি যা বলবে, যতটা বলবে, নিজে সেটা পুরো সায়েন্টিফিক মেথডের মধ্যে দিয়ে গিয়ে দায়িত্ব সহকারে সেই কথাটা বলবে। রেসপন্সিবল স্পিচ। কমন সেন্স কিন্তু নিজে যা বলছে তার রেসপন্সিবিলিটি নিজে নিতে পারে না। সে কনফিডেন্স দেখায় যে হ্যাঁ হ্যাঁ এটাই হয়, আমি দেখেছি। তার মানে সে কি দিয়ে দেখেছে? নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছে, নিজের জগতে দেখেছে। মনে করে দেখো, আমরা যেটা সোশিওলজিক্যাল ইমাজিনেশনে পড়েছিলাম, যে সে নিজের অভিজ্ঞতায় নিজের জগতের আশেপাশে যেটা দেখেছে, যেটুকু দেখেছে, শুধুমাত্র সেইটুকুর ওপর ডিপেন্ড করে একটা গল্প বলে দিচ্ছে, একটা জিনিস বলে দিচ্ছে। কিন্তু সোশিওলজির ক্ষেত্রে কিন্তু এইটা হয় না। ওকে। In this first place, sociology, unlike common sense, makes an effort to subordinate itself to the rigorous rules of responsible speech. The rules of responsible speech demands that one's workshop, the whole procedure that has led to the final conclusions and is claimed to guarantee their credibility, be wide open to scrutiny. অর্থাৎ আমি যা বলছি কেউ যদি চায় সেটাকে আবার পরবর্তী ক্ষেত্রে স্ক্রুটিনি করে দেখে নিতে পারে যে সেটা আমি ঠিক বললাম কি ভুল। এটা কিন্তু আসলে সায়েন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা সোশিওলজির মধ্যেও রয়েছে। Responsible speech must also relate to other statements made on its topic, and so it cannot dismiss or pass by in silence over other views that have been voiced, however inconvenient they may be to its argument.
এই যে এখানে থার্ড যে বুলেটটা আছে না, ওটা ভুল করে পড়ে গেছে। হ্যাঁ, স্ক্রুটিনির পাশে একটা যে বুলেট রয়েছে ওটা একটু দেখে নিও। রেসপন্সিবল স্পিচ মাস্ট অলসো রিলেট টু আদার স্টেটমেন্টস মেড অন ইটস টপিক অ্যান্ড সো ইট ক্যান নট ডিসমিস অর পাস। অর্থাৎ আমি একটা বিষয় নিয়ে কিছু বলছি, আমি ফ্যামিলি নিয়ে কিছু একটা বলছি, আমি ফ্যামিলি নিয়ে একটা রেসপন্সিবল স্পিচ দিলাম, ফ্যামিলি নিয়ে অন্য কেউ আরো অনেক কিছু বলেছে, আমি কিন্তু সেগুলোকে জাস্ট ইগনোর করে যেতে পারি না। আমাকে বোঝাতে হবে বা বলতে হবে সেই যে কথাগুলো বলা হয়েছে তার সাথে আমি যে রেসপন্সিবল স্পিচটা দিচ্ছি তার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক আছে কি নেই, সেগুলো ঠিক না ভুল, আমি সেগুলোকে জাস্ট ইগনোর করে এগিয়ে যেতে পারি না। মানে একসাথে ৫ বন্ধু বসে রয়েছে, ৫ জন ৫ ধরনের কমন সেন্সিক্যাল নলেজ দিয়ে রেসপন্সিবল স্পিচ দিল একই বিষয়। হতেই পারে ও বলবে আচ্ছা আচ্ছা তোর সাথে এটা হয়েছিল, আমার সাথে এটা হয়নি, আমার সাথে এটা হয়েছিল। বাট সোশ্যালাইজে এটা হতে পারে না। এই যে তোর সাথে হয়েছিল বলে আমার সাথে হয়নি, আমার সাথে এটা হয়েছিল, এই গল্প চলে না। সে কিন্তু বাদবাকিদের সাথে যা হয়েছে সেইগুলোর সাথেও কোনো কানেকশন আছে কিনা দেখার চেষ্টা করে। অর্থাৎ সে নিজে যা বলছে সেটাই ঠিক, বাদবাকিদেরটা ভুল সেটা কিন্তু নয়। Made on its topic and so it cannot dismiss or pass by in silence over other views that have been voiced, however inconvenient they may be to its argument. যতই ছোট্ট অভিজ্ঞতা মানে যতই ছোট্ট বক্তব্য থাকুক না কেন, ফ্যামিলি নিয়ে কোনো একটা বন্ধু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলো, কমন সেন্সিক্যাল নলেজ সেটাকে পাত্তা দেয় না। কিন্তু সোশিওলজিতে ফ্যামিলি নিয়ে যদি অন্য কোনো সোশিওলজিস্ট কিছু বলে থাকে তাহলে সেটাকেও গুরুত্ব সহকারে দেখা হয়, আলোচনা করা হয়। কারণ অন্য অন্য যে সোশিওলজিস্ট সে তারও যত ইনকনভিনিয়েন্টই হোক না কেন, যত ছোটই হোক না কেন, তার কন্ট্রিবিউশন এই ফ্যামিলি টপিকটাকে কেন্দ্র করে যতই ছোট হোক না কেন, কিন্তু সে তো বলেছে কিছু একটা, তো সেটাকে নিয়েও আলোচনা করা হয়। অর্থাৎ আমি বলছি মানে আমিই বলছি তা নয়। তো রেসপন্সিবল স্পিচ মানে আমি রেসপন্সিবল স্পিচ দিচ্ছি শুধু এটুকু নয়, বাদবাকিরা যে রেসপন্সিবল স্পিচ দিচ্ছে তার সাথে রিলেশন এবং তার যে সিগনিফিকেন্স সেটাকেও এ দেখে। Last bullet, in this way, the trustworthiness, reliability, and eventually also the practical usefulness of the ensuing propositions will be greatly enhanced. অবশ্যই এগুলো যদি মেনে চলা হয় তাহলে যে কোনো বিষয়ের টপিকের কনসেপ্টের ট্রাস্টওয়ার্দিনেস, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি সবটাই বেড়ে যাবে। তো ফার্স্ট আমরা জানলাম যে সোশিওলজির আছে রেসপন্সিবল স্পিচ, যেটা কমন সেন্সের নেই। এত অব্দি বোঝা গেল? হ্যাঁ, এটা এটা স্যার একটাই হলো, বাকি আরো তিনটে আছে তাই তো? হ্যাঁ, এটা গেল হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, আর স্যার নেক্সট। বলছি, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে তার মানে এই এই যে কমন সেন্স বিষয়টা যে আমরা পড়ছি, তো সোশিওলজি বা সোশিওলজিস্টরা এটাই বোঝাতে চাইছে যে পুরো এন্টায়ার সোসাইটিটা কিন্তু কমন সেন্সের উপর বেসড অন নয়, মানে সেখানেও এভিডেন্স বা সোশিওলজিস্ট হ্যাঁ, তার উপরে বা সায়েন্স এবং থিওরি আছে তাই তো? এক্স্যাক্টলি। যে ওকে। বরং কমন সেন্সের থেকে এ নিজেকে আলাদা করতে চাইছে। সোশিওলজি কি করে? কমন সেন্সকে স্টাডি করে, আইদার অ্যাকসেপ্ট করে, নয় রেকটিফাই করে, নয় রিজেক্ট করে। অ্যাকসেপ্ট, রেকটিফাই, রিজেকশন। ঠিক আছে? অর্থাৎ আমি কোনো একটা কমন সেন্স আছে, আমি এটাকে স্টাডি করলাম, দেখলাম যে এটা সত্যি, তাহলে এই কমন সেন্সটা এই ক্ষেত্রে সত্যি। আমি কোনো একটা কমন সেন্স রয়েছে সেটাকে স্টাডি করলাম, দেখলাম যে না, এ যা যা বলছে সবটা ঠিক না, কিছু কিছু ঠিক। তাহলে এটা আমি কি করলাম? মডিফিকেশন করলাম বা রেকটিফাই করলাম। আর একটা জিনিস আমি স্টাডি করলাম, দেখলাম পুরো কমন সেন্সটাই ভুল। আমি কি করলাম? কমন সেন্সটাকে রিজেক্ট করলাম। এটা কে করে? সোশিওলজি করে। বেসিক্যালি কমন সেন্সের থেকে নিজের একটা পার্থক্য গড়ে তোলার চেষ্টা বা কমন সেন্সটাকে স্টাডি করে সেটার যে প্রুভেন ফ্যাক্ট সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ওকে। ওকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এবং এই পেজটা আমি কেন খালি রেখেছি? যে সোশিওলজি ইমাজিনেশন আছে, কমন সেন্সের নেই, পেজটা খালি রেখেছি কেন? কারণ অলরেডি আমি ইমাজিনেশন তোমাকে পড়িয়ে দিয়েছি। আগে আমরা পড়ে তারপর এখানে এসেছি, তার মানে বুঝতেই পারছো যে ইমাজিনেশনের মধ্যে ওই ইমাজিনেশনের ৩টে পয়েন্ট ঢুকবে। কি কি পয়েন্ট ঢুকবে বলতে পারবে? আহ না স্যার। ফার্স্ট, হাউ history is related to biography, how our societal history is related to our own biography first. Second, the difference between personal trouble and social issues. Third, how to question the societal phenomena. এই তিনটে হচ্ছে ইমাজিনেশনের ৩টে স্তম্ভ। এই ৩টে জিনিস কমন সেন্সের নেই, সোশিওলজির আছে। তো সোশিওলজিক্যাল ইমাজিনেশনের মাধ্যমে
সোশিওলজি নিজের সাথে কমন সেন্সের সেকেন্ড ডিফারেন্সটা তৈরি করে। বোঝা গেল? স্যার স্যার একটু হ্যাঁ, আপনাকে একটু আপনি দাঁড়ান, আমি হচ্ছে এটা এটা একটু আমি একটু নোট ডাউন করবো। আহ, ওকে, এই 3টে পয়েন্ট জাস্ট আমি ডায়েরিতে লিখে করো নিই করো এটা। করো করো, কোনো অসুবিধা নেই। কমন সেন্স, ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা স্যার হচ্ছে, ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে না এইটা। না, ফার্স্ট পয়েন্টটা ছিল হচ্ছে মানে স্পিচ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিবল স্পিচ। হ্যাঁ দাঁড়ান, রেসপন্সিবল স্পিচ। মানে এই 4টে পয়েন্ট হচ্ছে ডিফার করে, তাই তো, সোশিওলজির সাথে কমন সেন্স থেকে। এক্স্যাক্টলি, রেসপন্সিবল স্পিচ, সেকেন্ডটা আমরা পেলাম সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এরপরে আরো দুটো পাবো। হ্যাঁ সোশিওলজিক্যাল, হ্যাঁ ইমাজিনেশন। হ্যাঁ এবারে স্যার ইমাজিনেশন, হ্যাঁ এবার এটার ওই 3টে পার্ট বলুন। হ্যাঁ, ইমাজিনেশনের ফার্স্ট পার্টটাই কিন্তু ছিল এইটা, that sociological imagination enables us to grasp history and biography আচ্ছা and the হ্যাঁ। relation between the two within society, যে বায়োগ্রাফি আর হিস্ট্রির মধ্যে রিলেশন বুঝতে সাহায্য করে। সেকেন্ড কি ছিল? সেকেন্ড ছিল যেটা বুঝতে সাহায্য করে distinguish between private troubles and public issues, is helps us to distinguish between private troubles and public issues. হ্যাঁ আর আর থার্ড? থার্ড হচ্ছে it enables us to question the social phenomena or the social structure of society. It enables us to question the social structure and social functions of society. অর্থাৎ একটা ক্রিটিক্যাল ভিউ দেয় আমাদের মধ্যে। ইমাজিনেশনের ওকে। মধ্যে এই তিনটে পড়ছে, ঠিক আছে? থার্ড, sociology and common sense differ in the way that each makes sense of human reality in terms of how they understand and explain events and circumstances. Makes sense, দেখো শুধু ওইটুকু জায়গা আমি হাইলাইট করেছি। তার মানে তুমি একটা ঘটনা দেখছো, তোমার বন্ধু একটা ঘটনা দেখছে, তুমি হলে সোশিওলজি, তোমার বন্ধু হলো কমন সেন্স। দুইজনেই বাড়িতে গেল, দুইজন একই ঘটনাকে আলাদা আলাদা ভাবে ডেসক্রাইব করবে। কেন আলাদাভাবে ডেসক্রাইব করবে? কারণ তোমাদের দুইজনের পরিপ্রেক্ষিত আলাদা। অর্থাৎ একই ঘটনা দুইজন দেখছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে যে একটা চোর চুরি করে পালাচ্ছে, সবাই মিলে ধরলো, ধরে মারা শুরু করে দিল। তুমি সোশিওলজি, তোমার বন্ধু কমন সেন্স। তোমার বন্ধুটা বাড়িতে গিয়ে বললো, জানো তো হেভি হয়েছে আজকে, রাস্তায় একটা চোরকে ধরে কি মার মারলো, আমিও ঢুকে গিয়ে একটু মেরে দিয়ে এসেছি। একটা চোর, কাজ বাজ নেই, চুরি করে পালাচ্ছিল। তুমি বাড়িতে গেলে, তুমি বাড়িতে গিয়ে বললে যে সোসাইটিতে মনে হয় আনএমপ্লয়মেন্ট বাড়ছে, একটা চোর দেখলাম চুরি করে পালাচ্ছিল, সবাই মিলে তাকে মারা শুরু করে দিল। কেন মারা শুরু করলো? আমাদের দেশে তো আইন রয়েছে, তার উচিত ছিল পুলিশের কাছে দিয়ে দেওয়ার, লয়ের দ্বারা ব্যবস্থা করা। সবাই নিজের ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন গুলো সেই চোরের উপর মিটিয়ে নিল। বোঝা গেল কিভাবে আমরা যা দেখছি তার ব্যাখ্যাটা আলাদা আলাদা হয়ে গেল। কমন হ্যাঁ সেন্সের ব্যাখ্যা হয় আলাদা, সোশিওলজির ব্যাখ্যা হয় আলাদা। অর্থাৎ আমরা যা দেখছি সেটাকে আমি কিভাবে দেখছি, কোন সেন্সে দেখছি, সেন্সটা আলাদা হয়ে যায়। কেন? কারণ আমাদের দেখার চোখটা আলাদা। ওকে, টু থিঙ্ক সোশিওলজিক্যালি ইজ টু মেক সেন্স অফ দ্য হিউম্যান কন্ডিশন via an analysis of the manifold waves of human interdependency, the toughest of realities to which we refer in order to explain our motives and the effects অফ দেয়ার অ্যাক্টিভেশন। মানে এই যে আমি একটা ঘটনাকে ব্যাখ্যা করছি, বর্ণনা করছি, বিশ্লেষণ করছি, এটা কিন্তু একটা টাফ জব। কারণ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টার রিলেটেড, এবং এইটা করার জন্য কে কি করছে তার মোটিভটা বোঝা এবং সেটা এক্সপ্লেন, মানে মোটিভটা বোঝাটা খুব দরকার। যে চোর কেন চুরি করলো, মানুষগুলো কেন মরলো, এগুলো প্রত্যেকটা তো একে অপরের সাথে রিলেটেড। তো তুমি সেগুলো অ্যানালিসিস করে তারপর বলছো, তাদের মধ্যে ঢুকে গিয়ে চোরটাকে একটু পিটিয়ে দিয়ে এলে না। এই যে সেন্সটাই, এই জায়গাটা হচ্ছে থার্ড পার্থক্য। এটা হচ্ছে মেক সেন্স। আমি একটু এটার উৎসটা বলে দিই, সোর্সটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে গিডিংস বলে এক ভদ্রলোক আছেন, GIDDINGS, ঠিক আছে? সেই গিডিংস বলে যে ভদ্রলোক, তার বইয়ে এই 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 কমন সেন্সটা লেখা ছিল, ঠিক আছে? অর্থাৎ এটা ইগনোর না, কারণ ইগনোর কমন সেন্সটা মানে নেই। আর যেটুকু আছে এনসিইআরটি তে খুব ছোট একটু পোর্শন, তো সেই কারণে এটা ওই বই থেকে নেওয়া হয়েছে। ওটা বেসিক্যালি সোশিওলজির একটা বই, ঠিক আছে? এবং ওখানে যেভাবে যেভাবে লেখা ওই ছিল। যে গ্রিন কালারের বইটা, উইলি উইলি যেটা, কি জিনিস বলতো? গিডিংস না না অ্যান্ড না, হাটন। হ্যাঁ
না না, এটা শুধু গিডিংস এরই ছিল। আচ্ছা আচ্ছা GIDDINGS, এটা শুধু গিডিংস এরই ছিল। ঠিক আছে, ওকে। লাস্ট লাস্টটা তোমার একটু চেনা জানা লাগতে পারে। দেখো, একটা সবুজ কালি দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি, ডিফ্যামিলিয়ারাইজ দ্য ফ্যামিলিয়ার। In an encounter with that familiar world, rules by routines that have power to reconfirm beliefs, sociology may appear as meddlesome and irritating stranger. সোশিওলজি হচ্ছে এমন একটা জিনিস যেটা সবকিছু যা 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 আর কি নর্মাল, সেই নর্মাল জিনিসগুলোকে প্রশ্ন করে, এটা কেন, ওটা কেন। বাচ্চাদের দেখেছো কখনো সবকিছু জিজ্ঞাসা করতে থাকে এবং ওরা রেগে যায় খুব, যে যেটা আছে কেন আছে, এই যে বিষয়টা। আমি ফ্যামিলিয়ারাইজ দ্য ফ্যামিলিয়ারটা তোমাকে পড়িয়েছিলাম এক্সাম্পল দিয়ে। কিসের এক্সাম্পল বলো তো? যে খাবারের এক্সাম্পল দিয়ে, যে চায়নার লোকেরা ওটা খাচ্ছে, আমরা এটা খাচ্ছি, আমাদেরটা ভালো তাদেরটা খারাপ। তাহলে আমি যখন নিজের চেনা জানা জিনিসগুলোকে অচেনা চোখ দিয়ে দেখবো, তখন দেখবো যে তাদের চোখে আমাদেরটা খারাপ। আবার যখন তাদের যে খাদ্য পোশাক সেগুলোকে যখন তাদের চোখ দিয়ে দেখবো, অর্থাৎ ফ্যামিলিয়ার দ্য ডিফ্যামিলিয়ার, তখন দেখবো তাদেরটা ভালো। এই যে চেনাকে অচেনা করা আর অচেনাকে চেনা করা, এটা কিন্তু কমন সেন্স করে না। কমন সেন্স কি বলে? ইস, ওরা মানুষ, কি খাপ খায়, সাপ ব্যাং ভাল্লুক যা পায় খেয়ে নেয়। কিন্তু সোশিওলজি এরকম মানে এরকম ইরেসপন্সিবল স্পিচ তো দেয়ই না, অ্যানালিসিস করে, বরং যেটা তার অচেনা অজানা সে বিষয়ে পড়াশোনা করে, জানে, বোঝে, তারপর হয়তো তারা একটা অ্যানালিসিসে আসে। এটা হচ্ছে সোশিওলজির সাথে কমন সেন্সের লাস্ট পার্থক্য, ডিফ্যামিলিয়ারাইজ দ্য ফ্যামিলিয়ার। দিস কোশ্চেন্স রেন্ডার দ্য ইভেন্ট a puzzle and may defamiliarize the familiar with the daily ways of life and social conditions in which they take place under scrutiny. They emerge as one of the possible ways, not the only way of getting on in our lives and organizing relations between us. অর্থাৎ আমাদের যে সকাল থেকে সন্ধে সবটা সময়কে কিন্তু প্রশ্ন করছে। ঠিক আছে, এমন না যে শুধুমাত্র কোনো একটা জিনিস স্টাডি করতে যাচ্ছ সেই জিনিসটাকেই নিয়ে প্রশ্ন করছে, তা না। আমরা যে উঠি, আমরা যে ঘুমাই, তার মাঝের যে আমাদের জীবনটা, সবকিছুকেই কিন্তু এ প্রশ্ন করে, যেটা করছি কেন করছি। বল, এত অব্দি কোনো সমস্যা? না স্যার। ওকে, এরপর তো যেটা ছিল দেখেইছো, মানে অলরেডি হ্যাঁ আগের দিন আমাদের করানো হয়ে গেছে, অর্থাৎ এই পার্টটা আমাদের আজকে শেষ হলো। এটা ছোট পার্টই ছিল। এবার তোমার কাজ হচ্ছে এইখান থেকে যা যা প্রশ্ন আসে একটু প্রশ্নের মতো করে ভাবা, এইটা হচ্ছে তোমার একমাত্র কাজ। তারপর তুমি কালকে যখন প্রশ্ন দিচ্ছি, তারপর তুমি নিজের মতো করে লিখছো, জমা করছো, তারপর আমি তোমাকে ফিডব্যাক দিয়ে দেবো। এত অব্দি কোনো সমস্যা, প্রশ্ন বা বক্তব্য? না স্যার। ওকে, চলো আজকের জন্য এতটাই। আহ আবার পরে দেখা হচ্ছে। কালকে কালকে ঠিক। দেখা হবে না, পরশুদিন দেখা হবে, কালকে কোশ্চেন ওকে দেবো। ওকে। ঠিক ওকে আছে, স্যার, আমি চলো মোটামুটি টাটা। কালকে কালকে রাত 9টার মধ্যে আপনি কোশ্চেন দিলে 9টার মধ্যে করে আপনাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার কাছে প্রশ্নটা চেয়ে নিও, তুমি চাইলে প্রশ্ন আগেও চাইতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, না আপনি ঠিক কাল আছে, সকালে পাঠিয়ে দেবেন যখন হোক আপনার সময় মতো। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। আমি না একটু দুপুরে পাঠাবো, 3টে 3:30 ওকে নাগাদ, ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ, তাহলে আমি সকালের দিকে পড়তে পারবো আর একটু। আর স্যার বলছি, মানে হ্যাঁ বলো। আমি ওই মকের বিষয়টা যেটা আর কি জানতে চাইছিলাম, যে মক হুম টেস্ট হুম, মনে করি আপনি 50 নম্বরের দিলেন তো। এবারে হ্যাঁ। আমি হচ্ছে যে টাইমিংস এর যে ব্যাপারটা, ওটা তো হুম, আমি নিজে করছি তো, কতক্ষণ টাইম নিয়ে করব ওটা? সব বলে দেবো আমি। ওর মধ্যে একদম লেখা থাকবে যে কত নম্বরের জন্য কতক্ষণ, আমি মেনশন করে দেবো। তোমার যেহেতু প্রথম পরীক্ষা সেই কারণে, ঠিক আছে? এক্স্যাক্টলি প্রত্যেকটা প্রশ্ন, তার পাশে প্রশ্নের নম্বর এবং তার জন্য তুমি কতটা সময় দেবে, সেটা আমি মেনশন করে দেবো। ঠিক আছে, আমি ওটা ফলো করেই আর আর এক্স্যাক্টলি। হ্যাঁ, আর আমি হচ্ছে তোমাকে প্রশ্নটা আগে দেওয়ার উদ্দেশ্যটা এটাই, যে তুমি যাতে প্রশ্ন দেখে উত্তরটা রেডি করে নিতে পারো, এবং যখন পরীক্ষা দিতে বসছো তোমার উদ্দেশ্য কি, যেটা বলেছিলাম, যে ফার্স্ট লেখা, অর্থাৎ উত্তর আগে রেডি করে নেওয়া, সেটাই কোনো সমস্যা নেই, কিন্তু লেখাটা যাতে ওই সময়ের মধ্যে হয় সেটা রেডি করা। বরং আমি চাই যে তুমি উত্তরটা আগে রেডি করো, কিন্তু ঠিক লেখাটা আছে। যাতে স্পিড আসে সেই কারণে ওই ব্যবস্থা। মানে এটা ওপেন বুক এক্সাম, তুমি ধরতে পারো ওপেন বুক টেস্ট। ওকে, ঠিক আছে, তো চলো। স্যার তাহলে আপনি হ্যাঁ বলো। আপনি তাহলে কোশ্চেন তাহলে আমাকে কাল, আজকে তো দিতে পারবেন না, কালকে দুপুরে দেবেন বলছেন? কালকে আমি চেষ্টা করবো তাহলে 12টার মধ্যে দিয়ে দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো, গুড নাইট। হুম।